ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন ক্যান্টনমেন্টে নিষিদ্ধ করা হয়েছে। আসলেই কি নিষিদ্ধ করা হয়েছে? আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বলবো, আর একটা শেষে একটা বোনাস এন্টারটেইনমেন্ট আছে, আপনারা দেখবেন। কাতারের এই বৈঠকটা যদি আমি বলি যে ব্যর্থ হয়েছে, তাহলে বোধহয় ভুল বলা হবে না। কারণ এখানে আমি বলেছি তারা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন অ্যানালিসিস করছে, এই মুহূর্তে করিডোর নিয়ে প্রসিড করলে কতটুকু লাভ, কতটুকু ঝুঁকি, ক্ষতি, এসব নিয়ে ওভারঅল একটা বিশ্লেষণ করেছে, এবং এই বিশ্লেষণ করার পরে তারা মনে করেছে যে এই মুহূর্তে করিডোরের ইস্যুটা নিয়ে একটু গো স্লো নীতি অবলম্বন করা উচিত, ধীরে চলো। বলা যায় যে আপাতত করিডোর প্রজেক্টটা তারা একটু স্থগিত রাখার মতো রয়েছে, কারণ যেহেতু আমেরিকা এখানে ইনভলভ, এবং এই সেন্ট মার্টিন নিয়ে আপনারা জানেন যে আমেরিকা সেই 70 সাল থেকেই একটা কুনজর আছে যে এই এলাকায় তারা সেন্ট মার্টিনটাকে ঘিরে তাদের একটা ঘাঁটি স্থাপন করতে চায়, কক্সবাজার মানে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে। এবং আমি আগেও এই ঘটনাটা বলেছি যে 71 সালের মার্চ মাসের সম্ভবত 22শে মার্চ অথবা 23শে মার্চ, তো সেই সময় পাকিস্তানের যিনি অ্যাম্বাসেডর ছিলেন, আমেরিকান অ্যাম্বাসেডর, তিনি ইসলামাবাদ থেকে ঢাকা এসেছিলেন। তার নাম হলো ফারল্যান্ড জোসেফ সিমসন, এরকম কিছু একটা নাম। তো ফারল্যান্ড নামেই তিনি পরিচিত ছিল। তো ফারল্যান্ড ব্রেকফাস্ট মিটিং করতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর 32 নম্বর, এবং বঙ্গবন্ধুকে বলেছিলেন যে শেখ মুজিব, তুমি আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা অ্যাক্সেস দাও, এর বিনিময়ে তুমি বাংলাদেশে মানে সম্মিলিত পাকিস্তান, দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এবং তোমার পার্টি ফান্ডে, আওয়ামী লীগের পার্টি ফান্ডে আমরা $7.5 মিলিয়ন ডোনেট করব। তো বঙ্গবন্ধু তো আপনারা জানেন কি করেছিলেন, এই প্রস্তাব শোনার পরে তিনি তার বাড়ির ভেতরের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিলেন যে তার কবুতরে খাওয়া দেওয়া হয়েছে কিনা, কারণ তিনি অনেকগুলো কবুতর পালতেন, এবং কবুতরে খাওয়া দেওয়া হয়নি শুনে বেশ উষ্ণা প্রকাশ করলেন। তারপরে তিনি বললেন যে মিস্টার ফারল্যান্ড, অনেকগুলো টাকা পার্টি ফান্ডে গেলে ভালোই হতো, বাট আমি আমার বাংলাদেশের বা আমার দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশের হাতে তুলে দেব না। তো ফারল্যান্ড তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরে গিয়ে ইয়াহিয়া খানকে বলেছিলেন যে মুজিব রাজি না। সো ইট ওয়াজ এ কনস্পিরেসি। তো সেই দেখেন এত 54 বছর পরেও আমেরিকা কিন্তু সেই জায়গা থেকে সরে আসেনি, এবং এখন নতুন ইস্যু করেছে করিডোর। তো আপাতত করিডোর নিয়ে তারা একটু লো প্রোফাইলে থাকবে। এই মিটিং এ শুনলাম যে আরাকান আর্মির 2 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, তাদের নামও আমি পেয়েছি, কিন্তু আমি নামটা বলছি না এই কারণে যে আই কুডন্ট ভেরিফাই। তো সবাই মিটিং এ ফিরে গেছে। আগামীকাল জামাতের প্রতিনিধিরা এবং ডক্টর খলিলুর রহমান বাংলাদেশে ফিরবেন। আরেকটা ঘটনা, এটা কাকতালীয় কিনা জানি না, যে এই মিটিং এর সময় আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী এবং এমপি আনোয়ার হোসেন মঞ্জু, তিনি কাতারে উপস্থিত ছিলেন দোহায়। আমি জানি না যে তিনি এই মিটিং এর সাথে কানেক্টেড কিনা, কিন্তু আমাকে একটি সূত্র জানালো যে আনোয়ার হোসেন মঞ্জু দোহায় ছিলেন। এখন তাকে তো আমরা জানি মার্কিন লবির খুব ঘনিষ্ঠ, তো সেই হিসেবে তিনি এই মিটিং এর পার্ট ছিলেন কিনা এটা আমাকে কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। কিন্তু ওইদিকে যখন কাতার বৈঠককে আমরা ব্যর্থ বলছি, তখন এইদিকে কক্সবাজারে কিছু ডেভেলপমেন্ট আছে। কক্সবাজার থেকে 23 জন আমেরিকান সৈন্য তারা আমেরিকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছেন। তারা ঢাকা হয়ে দুবাই হয়ে আমেরিকায় যাবেন। আপনাদের কি মনে আছে যে পেকুয়া বাজার, কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটা পেকুয়া বাজার আছে, এবং সেইখানে একটা 19 তলা হোটেলের কথা আমি বলতাম, মোস্তফা মাঝি নামের এক ভদ্রলোকের নির্মাণাধীন হোটেল, যার 4 তলা পর্যন্ত তৈরি হয়েছে এবং বাকিটা তৈরি হচ্ছে। তার নিচের তলাটা ছিল একটা বিশাল পানশালা, মানে মদের বার। সেই বারটা বন্ধ হয়ে গেছে, এবং মোস্তফা মাঝি ভাই জানিয়েছেন যে তিনি ঈদের পরে ডিসিশন নেবেন ওই বারটা চালাবেন কিনা। তার মানে এই যে কক্সবাজার কেন্দ্রিক যে একটা জমজমাট আবহাওয়া তৈরি হওয়ার কথা ছিল, করিডোর হবে, সেখানে বিদেশি সৈন্যরা আসবে, ইউএন এর কর্মকর্তারা আসবে, আমেরিকান প্রচুর লোকজন আসবে, তো তাদের বিনোদনের জন্য বা তাদের সোশ্যালাইজেশনের জন্য একটা পাব দরকার, সেই জায়গাগুলো বন্ধ হয়েছে। আর এই যে শিলখালির কথা বলেছিলাম, যেখানে এই
লজিস্টিক সাপ্লাই এর জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কাজ শুরু হয়েছিল এবং সেখানে একটা ওয়াল তৈরি করার কাজ শুরু হয়েছিল, সেই কাজটাও স্থগিত হয়েছে। সো করিডোর নিয়ে কক্সবাজারের এই মুভমেন্ট গুলো আপাতত মনে হচ্ছে যে একটু কমেছে। এদিকে চিটাগাঙে যে আমরা বলেছিলাম কেএনএফ একটা বিচ্ছিন্নতাবাদীর গোষ্ঠীর অনেকগুলো কয়েক হাজার ড্রেস উদ্ধার করা হয়েছে, ওইটা কেএনএফ ছিল না, ওইটা আরাকান আর্মির পোশাক, এবং পরবর্তীতেও আরো কিছু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরো কিছু ওদের সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে। তো এটি গেল। এর এর বাইরে আরেকটা যেটা আমরা শুনতে পাচ্ছি, যাই হোক, করিডোরে তারা লো প্রোফাইলে গেলেও যে সিদ্ধান্তটা হয়েছে যে জাতিসংঘ, আমেরিকা এবং আরো দুটো বড় দাতা দেশ, তারা 4টি দেশ এবং প্রতিষ্ঠান মিলে তারা বাংলাদেশ সরকারের উপরে প্রেসার অব্যাহত রাখবে, এবং এই করিডোর থাকা না থাকার সাথে ডক্টর ইউনূসের থাকা না থাকাটা জড়িয়ে গেছে। কারণ ডক্টর ইউনূসকে যে ব্ল্যাঙ্ক চেক গুলো দেওয়া হয়েছিল জাতিসংঘ, ইউএসএ এইসব দেশের পক্ষ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, সেই জায়গাটা একটা টানাপোড়েন শুরু হওয়ার লক্ষণ দেখা গেছে। কারণ ডক্টর ইউনূসের এই গণতন্ত্রহীনতা, এই জঙ্গিবাদ প্রীতি, এই মানে যা ইচ্ছা তাই করার লাইসেন্স, এটা তো দেওয়া হয়েছিল বেসিক্যালি বাংলাদেশে করিডোর দেবে, বন্দর দেবে, তার বিনিময়ে। সেখানে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছেন, সো ওই জায়গাটা ভবিষ্যতে আমরা কিছুটা টানাপোড়েন লক্ষ্য করতে পারি। এর পাশে আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর, যেটা কালও শুনেছি, আজকেও সারাদিন শুনেছি, যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন ক্যান্টনমেন্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেকে আবার জানতে চেয়েছে এটা সত্যি কিনা, ইউএন দু একজন আর্মি অফিসারও জানতে চেয়েছে ভাই এটা সত্যি কিনা, এবং আমাকে কেউ কেউ ক্যান্টনমেন্টের লোকজন বলেছে যে তিনি নিষিদ্ধ। আসলে বিষয়টা ঠিক আমি নিষিদ্ধ বলবো না, তার চেয়ে আমি বলবো যে ডক্টর খলিলের ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়াটা নিয়ন্ত্রিত। কারণ গতকাল সন্ধ্যা 6টায় একটা চিঠি ইস্যু হয়েছে সেনা সদর দপ্তর থেকে সব ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যদি কোনো ক্যান্টনমেন্টে বা কোথাও যান, তিনি ওখানে লেখা আছে সম্মানিত উপদেষ্টা। সো আই লাইক দিস অ্যাডজেক্টিভ, এই যে সম্মানিত শব্দটা ব্যবহার করছে আমার ভালো লেগেছে। সম্মানিত উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি যদি কোনো ক্যান্টনমেন্টে সেনা নিবাসে বা সেনা স্থাপনায় যান, তাহলে যেন লিখিতভাবে ক্যান্টনমেন্টকে জানানো হয় এবং ক্যান্টনমেন্ট সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মানে আমি যতটুকু দেখেছি যে খলিল ভাই হয়তো যাচ্ছিল, হঠাৎ করে মনে হলো একটা ক্যান্টনমেন্টে ঢুকে পড়লো। এই অভ্যাসটা তার আছে, বিশেষ করে রামু ক্যান্টনমেন্টে তিনি যখন তখন চা খেতে ঢুকে যেতেন বা যখন যা ইচ্ছা। তো এটা ক্যান্টনমেন্টের সাথে মানে এটা কেমন যেন একজন মন্ত্রী পর্যায়ের লোক হুটহাট ক্যান্টনমেন্টে ঢুকে পড়বে উইদাউট নোটিস। তো এটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই এই চিঠিটা দেওয়া হয়েছে। এটাকে অবাঞ্ছিত না বললেও একেবারে মানে কিছু তো বোঝাই যায় যে ওনার মুভমেন্ট গুলো আর্মিতে খুব একটা পছন্দ করা হচ্ছে না। এবং বেসিক্যালি যখন সেনাপ্রধান রাশিয়ায় সফরে ছিলেন, তখন এই বাংলাদেশে এই পদটা কখনো ছিল না। ফর দ্য ফার্স্ট টাইম এই খলিলুর রহমানকে এই দায়িত্বটা দেওয়া হয়। তো এইটা এই আমাদের বাহিনীর লোকজন ভালোভাবে নেয়নি। যাই হোক, খলিল ভাই ক্যান্টনমেন্টে যাবেন, জানিয়েই যাবেন আমরা আশা করি, এবার হুটাটা যাবেন না। হ্যাঁ, যেখানে যেহেতু তিনি এখন মন্ত্রী পর্যায়ে, তার তো কিছু নর্মস মানতেই হয়। কিন্তু শেষে যে একটি বিনোদনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা জানেন যে জামাতে ইসলামী সম্ভবত মুফতি আমির হামজাকে কুষ্টিয়া না কোথায় যেন এমপি ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করেছে। তো এই মুফতি আমির হামজার সাথে আমাদের ভারতীয় চলচ্চিত্র নায়িকা রাশমিকার খুব ভালো সম্পর্ক, এবং মুফতি আমির হামজা রাশমিকার একজন ভক্ত। তো আমির হামজার নমিনেশনের কথা শুনে রাশমিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানানো হয়েছে। जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे मोर सामे मैं सामी सामी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे मोर सामे जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे मोर सामे। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ